আমি আমার সামনে উপবিষ্ট ইসলামী আন্দোলনের কর্মী ভাইদের বিচার আহ্বান হয়েছে। প্রতিপক্ষ যথাসময় বিরতি দিবেন। মোহতারাম আমিরের বক্তব্যের আগে আমাদের একজন কর্মী মাঠ ছাড়বেন না। রাজি আছেন না সবাই? ভাইয়ের আমার, সেই ঢাকাতে যারা কফিকাতা ছেলেপান যারা শাহাদাত বরণ করেছেন তাদের আমরা রুহের মাগফিরাত কামনা করছি। গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি। যারা চিকিৎসাধীন আছেন তাদের আশু রোগ মুক্তি কামনা করছি। ভাইয়ের আমার, জুলাই অভ্যুত্থান আজকে 1 বছর হয়ে গেল। আজকে 1 বছরের মাথায় আপনারা জানেন জুলাই অভ্যুত্থানে ইসলামী আন্দোলন বাংলাদেশের ভূমিকা কি ছিল। যখন বেশিরভাগের অত্যাচারের ভয়তে কোন রাজনৈতিক দল ছাত্রদের আন্দোলনের সাথে প্রকাশ্যে যখন অংশগ্রহণ করে নাই, কৌশলপূর্ণ অবস্থান নিয়েছিল, একমাত্র ব্যতিক্রম ছিল ইসলামী আন্দোলন বাংলাদেশ। ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহতারাম আমির তিনি ঘোষণা দিয়ে প্রকাশ্যে তিনি এই ছাত্রদের আন্দোলনের পক্ষে ছিলেন। আজকে 1 বছর হয়ে গেল, আমরা আমাদের সেই বিপ্লবের কাঙ্ক্ষিত ফলাফল এখনো পাইনি। আজকে 1 বছর পূর্তিতে আমরা বর্তমান অন্তর্বর্তী সরকারের কাছে 3টা দাবি আমরা করতে চাই। আমাদের 3টা দাবি আমাদের মহাসমাবেশও আমরা করেছিলাম। যারা এদেশে মানুষের উপর অত্যাচার করেছে, জুলুম করেছে, নির্যাতন করেছে, রাজপথে যারা গুলি করে আমার মায়ের বুক যারা খালি করেছে, ওই ফেসিবাদের বিচার এই বাংলার জমিনে হতেই হবে। তাদের বিচারের আগে বাংলাদেশে কোন নির্বাচন হতে পারে না, হওয়া ঠিক হবে না। ভাইয়ের আমার, আমাদের দ্বিতীয় দাবি ছিল যেই সুযোগে ফেসিবাদের জন্ম হয়েছিল, নতুন করে বাংলাদেশ বিনির্মাণ করতে হবে, নতুন করে বন্দোবস্ত করতে হবে, এমন ভাবে সংস্কার করতে হবে যাতে করে বাংলাদেশে আবার দ্বিতীয়বার কোন ফেসিবাদের জন্ম না হয়। কাঙ্ক্ষিত সংস্কার করেই আমরা নির্বাচন চেয়েছি, যাতে করে সুন্দর একটা নির্বাচন হয়। কিন্তু সেই সংস্কারও ততটা হয়নি এবং অনেকে আবার সংস্কারের ক্ষেত্রে কেউ কেউ আবার বিরোধিতাও করতেছেন। আমরা বলতেছি স্পষ্ট ভাবে, একটা সরকারকে নামিয়ে আর একটা সরকারকে বসাবার জন্য আন্দোলন হয় নাই। একজনকে বসিয়ে, একটা দলকে বসিয়ে আর একটা দলকে আন্দোলন ক্ষমতায় নেওয়ার জন্য বুকের তাজা রক্ত দেওয়া হয় নাই। আমরা চাচ্ছি এদেশের সংস্কার, আমূল পরিবর্তন, নতুন একটা বন্দোবস্ত। সেই বন্দোবস্ত আমাদের এমন ভাবে করতে হবে যাতে করে বাংলাদেশের নতুন কোন ফেসিবাদ সৃষ্টি না হতে পারে। আমরা দেখছি যখনই নির্বাচন আসে তখনই মনোনয়ন বাণিজ্য, কালো টাকার দৈরত্য এবং প্রার্থীদের ভিতরে হানাহানি, মারামারি, রক্তারক্তি, হত্যা, খুন ইত্যাদি বেড়ে যায়। আমরা এই সংস্কৃতি থেকে বের হয়ে আসার জন্য আমাদের মোহতারাম আমির তিনি ক্রিয়ার পদ্ধতির কথা বলেছেন। বিস্তারিত করে আমাদের মোহতারাম আমির বললেন। আমি শুধু একটা কথাই বলি, বাংলাদেশে ইতিপূর্বে 12টা সংসদীয় নির্বাচন হয়েছে, তার ভিতরে 2টা নির্বাচন তুলনামূলক নিরপেক্ষ হয়েছে, 2001 সালে এবং 2008 সালে। আমরা দেখেছি 2008 সালে যে নির্বাচন হয়েছে সেখানে 48.04 ভোট পেয়ে আওয়ামী লীগ সরকার গঠন করেছে। তাদের মন্ত্রীর সংখ্যা ছিল 230টা, আর সেখানে 32.5 ভোট পেয়ে বিএনপি তারা ভোট আসন পেয়েছে মাত্র 30টা। অথচ যদি বিয়ার পদ্ধতি থাকতো, বিএনপি 32.5% ভোট পেয়ে তারা 100-র মতন সংসদ সদস্য পেত এবং আওয়ামী লীগ 48.04% ভোট পেয়ে তারা 220 জন বা 24 জন তারা সংসদ সদস্য পেত। যদি এইভাবে বিয়ার পদ্ধতি থাকতো, আজকে আওয়ামী লীগের ফেসিবাদ হওয়ার সুযোগ পেত না। তারা একসাথিয়া 2/3 মেজরিটিতে বাংলাদেশকে তাদের পরিবার মনে করেছে, সংসদকে তাদের পারিবারিক ড্রয়িং রুম মনে করেছে, যেমন খুশি সংসদকে কাটাছাড়া করেছে, যেমন খুশি আইন পাস করেছে। বাংলার মানুষের হাতের অধিকার কেড়ে নিয়েছে, ভোটের অধিকার কেড়ে নিয়েছে, তাদের মত প্রকাশের স্বাধীনতা তারা কেড়ে নিয়েছে। রাতের ভোট করেছে, আগের দিন ভোট করেছে, দাবি নির্বাচন করেছে, ডিজিটাল বাংলাদেশের নির্বাচন করেছে। গোটা বাংলাদেশকে তারা জেলখানায় পরিণত করেছে। করতে পারতো না। আজকে বাংলাদেশে সারা বিশ্বের
170টা দেশে নির্বাচন হয়। চলে গেছে। আমি শেষ করে দেবো। সাংবাদিক যারা এরা হইলে কাইডে সাইডে হইলে যেটু একটু রং হয়েছে সেইটু সার্ভে হইলে আগে আর আমাকে তো হ্যাঁ নাই আলহামদুলিল্লাহ। এবার আমি বলতেছিলাম বিশ্বে 170টা দেশে গণতান্ত্রিক নির্বাচন ব্যবস্থা আছে, তার ভিতরে 91টা দেশে ক্লিয়ার পদ্ধতি আছে। বিশ্বের উন্নত বিশ্বভক্ত যাদেরকে বোঝায়, উন্নত বিশ্ব তাদেরকে আবার তো সমস্যা। উন্নত বিশ্বভক্ত আমরা তাদেরকে বুঝি। সেই পশ্চিম ইউরোপের OECD একটা সংস্থা আছে উন্নত বিশ্বের, সেখানে 36টা দেশ তাদের এই নথিভুক্ত। সেই 36টা দেশের ভিতরে 25টা দেশে ক্লিয়ার পদ্ধতি প্রচলিত আছে, অর্থাৎ 70% দেশে। এবং বিশ্বের 10টা দেশ যেখানে অপরাধ মুক্ত দেশ, সেই সুইজারল্যান্ড, নিউজিল্যান্ড, নেদারল্যান্ড, নরওয়ে, ফিনল্যান্ড ইত্যাদি সকল দেশে বিয়ের পদ্ধতি আছে। সুতরাং সুখী সমৃদ্ধশালী একটা দেশ করতে হইলে বিয়ের পদ্ধতির কোনো বিকল্প নেই। এই দাবি আমরা করতেছি, বলেন এই দাবি কর্তা এটা কি বিশ্বের যন্ত্রণার অপরাধ? একটা দল তারা নাকি বিয়ের পদ্ধতি বোঝেন না, এবং এই একটা দলের দুর্নীতি দুঃশাসনের বিষয়ে কথা বলেন। আমরা তো কোনো ব্যক্তির বিরুদ্ধে বলি না, কিন্তু যদি বলি পাটের ঘরে কে আমি কলা খাই না, এ কথাটা তো হয় না। আমরা তো আপনি দুর্নীতি করেন এমন কেউ আমরা বলি নাই, কিন্তু দুর্নীতি হচ্ছে এটা তো বাস্তব। খেলাঘাট, লঞ্চঘাট, টলারঘাট, রিক্সাওয়ালা, ভ্যানওয়ালার কাছ থেকে চাঁদাবাজি হচ্ছে, এটা তো সত্যি কথা। কেউ নিজের ইচ্ছায় গা টেনে নেন, আমাদের তো কিছু করেন, আমরা তো কাউকে বলি নাই। কেউ কেউ খেপে আমাদের মোহতারাম আমিরকে আমাদের দলকে চরের দল বলছেন। আমরা বলি চোরের দল হওয়ার চাইতে চরের দল হওয়া ভালো। চর খারাপ নয়, একটা বিশ্ব মানুষ যার বাড়িঘর ভাঙে নিয়ে গেছে সেরকম দেখে সেই ভারততা পদ্মার বুকে নতুন চর দেখেছে, তখন সে আশা হারানো দেখে, স্বপ্ন দেখে। আপনার জানেন বাংলাদেশের অধিকাংশ লোক চরে বসবাস করে, খেটে খাওয়া মানুষ। আমার মাঝি ভাই, রিক্সাওয়ালা, ঠেলাওয়ালা, কৃষক, শ্রমিক, মেহনত মানুষ, অধিকাংশ মানুষের বসবাস হইল চরে। সুতরাং কৃষক চন্দ্রায় চরের নেতা হয়, তার মানে এই দেশের সিংহবান মানুষের নেতা কৃষক চন্দ্রায়, মানুষের নেতা কৃষক চন্দ্রায়। আর একজন চরের নেতা ছিলেন, তিনি মসলুক জনতা মাওলানা ভাসানী। আসাম চরের মানুষ ছিলেন, ওই চরের ভাসানী। তিনি বাংলাদেশের কিংবদন্তি নেতা, তিনি ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সংঘর্ষ করেছিলেন। অভিমুখে মাসুম মানুষের পক্ষে তিনি কথা বলেছিলেন। আজকের বাংলাদেশের প্রেক্ষাপট পরিবর্তন করে মাসুমের পক্ষে কথা বলেন, গরিব দুঃখীর পক্ষে কথা বলেন, এদেশের খেটে খাওয়া মানুষের পক্ষে কথা বলেন। সুতরাং চরের দল আপত্তি নাই, আমরা তার কাছে থেকে
ফ্যাসিবাদ মুক্ত করে ছাড়ব ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন। নাসরুল আল্লাহ ফাতুল করিম ওয়া বাশশিরিল মুমিনিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। রিশাদ করব